আমরা আজকে ক্লাস 6-এর রায় মার্টিন সহায়িকার ভূগোল বিষয়ের 2য় নম্বর স্কুল অর্থাৎ বাঁকুড়া খ্রিস্টান কলেজের স্কুল এই ভূগোল বিষয়ের প্রশ্নগুলো আজকে সমাধান করব। 1 নম্বরের 1-এর প্রশ্ন আছে, 1-এর দাগের 1-এর প্রশ্ন আছে সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ হচ্ছে বুধ। মারিয়ানা খাতটি অবস্থিত প্রশান্ত মহাসাগরে। নিরক্ষরেখার অপর নাম বিষুব রেখা। আন্তর্জাতিক তারিখ রেখা কাকে অনুসরণ করে 180 ডিগ্রি দ্রাঘিমাকে। ভারতের দীর্ঘতম বাহুটির নাম সিয়াচেন। গঙ্গার একটি উপনদীর নাম হলো যমুনা। গঙ্গার প্রধান উপনদী হচ্ছে যমুনা। 2-এর দাগের 1-এর প্রশ্ন মহাকাশে হাইড্রোজেন, হিলিয়াম গ্যাস ও ধূলিকণার বিশাল মেঘটিকে নীহারিকা বলে। পৃথিবীর গড় ব্যাসার্ধ 6400 কিমি। পৃথিবী তার কক্ষপথের সঙ্গে 66.5 ডিগ্রি কোণ করে হেলে থাকে। ভারতকে উপদ্বীপ বলা হয় কারণ তার 3 দিকে জলভাগ দ্বারা বেষ্টিত। 3-এর দাগের 1-এর প্রশ্ন উপগ্রহ কাকে বলে। এটা বইয়ের টেক্সট বইয়ে 8 নম্বর পৃষ্ঠায় আছে। এই যে জ্যোতিষ্কগুলো নিজের আলো ও উত্তাপ ছাড়াই গ্রহের আকর্ষণে গ্রহের চারিদিকে ঘোরে তাদের উপগ্রহ বলে। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। যেমন এটা উদাহরণ হিসেবে এই দুটোই লিখতে হবে। 2-এর প্রশ্ন হচ্ছে ছায়াবৃত্ত কি। ছায়াবৃত্ত টেক্সট বইয়ে 26 নম্বর পৃষ্ঠায় আছে। নিজে পৃথিবীর আলো আর অন্ধকারের মাঝে একটা স্পষ্ট সীমারেখা দেখতে পাবে। ওই সীমানা বরাবর যে বৃত্তরেখা তৈরি হয় তা হলো ছায়াবৃত্ত। এটা রায় মার্টিন সহায়িকার 102 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর প্রশ্ন। এই যে 102 নম্বর পৃষ্ঠা 2 নম্বর প্রশ্ন। এখানে দেখা যাচ্ছে সংজ্ঞা পৃথিবীর আলোকিত অর্ধাংশ ও অন্ধকার অর্ধাংশের মাঝের সীমারেখাকে ছায়াবৃত্ত বলে। আর তারপরে লিখতে হবে ছায়াবৃত্ত অতিক্রম করে কোনো স্থান আলোকিত অংশ আসলে, মানে ছায়াবৃত্তটাকে অতিক্রম করে কোনো স্থানে আলোকিত অংশ আসলে সেখানে প্রভাত বা ভোরবেলা হয়, আর অন্ধকার অংশ আসলে সেখানে হয় সন্ধ্যাবেলা। 3-এর দাগের 3 নম্বর প্রশ্ন সিন্ধু নদের 2টি উপনদী বিতস্তা বিপাশা। আরও আছে চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু। এই বিতস্তা বিপাশা বয়ে হর্ষি দিয়ে শুরু, তাই মনে রাখার সুবিধার্থে বিতস্তা বিপাশা দুটো লিখে দেবে। 4-এর দাগের 1-এর প্রশ্ন আছে জিওড বলতে কি বোঝো। এটা টেক্সট বইয়ে 18 নম্বর পৃষ্ঠায় আছে জিওড। পৃথিবী নিজের অক্ষের চারিদিকে অনেক দ্রুত ঘোরে বলে ওপর নিচ কিছুটা চাপা আর মাঝ বরাবর কিছুটা স্ফীত, তাই পৃথিবী পুরোপুরি গোল নয়। কমলা লেবু বা নাশপাতির সঙ্গে পৃথিবীর আকৃতির কিছুটা মিল থাকলেও আসলে পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো, যাকে ইংরেজিতে বলা হয় জিওড বা আর্থ শেপ। 4-এর দাগের 2-এর প্রশ্ন আছে প্রতিবেশী দেশ কাকে বলে। ভারতের 2টি প্রতিবেশী দেশের নাম লেখো। প্রতিবেশী দেশ কাকে বলে এটা আছে 67 নম্বর পৃষ্ঠায়, টেক্সট বইয়ে 67 নম্বর পৃষ্ঠাতে আছে। কোনো দেশের আশেপাশে অবস্থিত দেশগুলোকে ওই দেশের প্রতিবেশী দেশ বলে। কোনো দেশের আশেপাশে অবস্থিত দেশগুলোকে ওই দেশের প্রতিবেশী দেশ বলে। এবার ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা, বাংলাদেশ, চীন, নেপাল, ভুটান, মায়ানমার,
পাকিস্তান, বাংলাদেশ অনেক আছে, দুটি লিখতে বলেছে, দুটি লিখে দেবে। 4-এর দাগের 3-এর প্রশ্ন, ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? এটা আছে টেক্সট বইয়ের 74 নম্বর পৃষ্ঠায়। এই যে ভারতকে নদীমাতৃক দেশ কেন বলা হয়? ভারত একটি নদীমাতৃক দেশ। ছোট বড় অসংখ্য নদী জালের মতো প্রবাহিত হয়েছে। এই নদীগুলো জনজীবনে, কৃষিকাজে, শিল্পে, যাতায়াত ব্যবস্থায়, জলবিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই ভারতকে নদীমাতৃক দেশ বলা হয়। এটা রায় মার্টিন সহায়িকায় 247 নম্বর পৃষ্ঠার 13 নম্বর প্রশ্নে এই প্রশ্নটির উত্তর দেওয়া আছে। এবার আসছে 5-এর দাগের 1-এর প্রশ্ন, অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। অক্ষরেখার বৈশিষ্ট্যটা রায় মার্টিন সহায়িকায় 72 নম্বর পৃষ্ঠার 3 নম্বর প্রশ্নে আছে। 72 নম্বর পৃষ্ঠার 3 নম্বর প্রশ্ন, অক্ষরেখা বা সমঅক্ষরেখার বৈশিষ্ট্য উল্লেখ করো। এই যে অক্ষরেখার বৈশিষ্ট্য, একই অক্ষাংশযুক্ত রেখাগুলোকে অক্ষরেখা বলে। অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি হলো, পয়েন্ট করে লিখলে ভালো হয়, পূর্ব পশ্চিমে বিস্তৃত, যেমন লিখতে হবে অক্ষরেখাগুলো পূর্ব পশ্চিমে বিস্তৃত। আকৃতি, অক্ষরেখাগুলি প্রত্যেকেই পূর্ণবৃত্ত। মান, অক্ষরেখার সর্বনিম্ন মান 0 ডিগ্রি এবং সর্বোচ্চ মান 90 ডিগ্রি। সমান্তরাল অবস্থান, প্রত্যেকটি অক্ষরেখা নিরক্ষরেখার সমান্তরালে অবস্থিত। তারপর আছে পরিধি, অক্ষরেখাগুলির পরিধি সমান নয়। অক্ষাংশ, একই সমঅক্ষরেখায় অবস্থিত পৃথিবীর সমস্ত স্থানের অক্ষাংশ সমান। মধ্যবর্তী দূরত্ব, অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল হওয়ায় যে কোনো দুটি অক্ষরেখার মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান হয়। 5 নম্বরে আছে, 5টা পয়েন্ট লিখলেও হবে, বেশি লিখলেও ভালো। আহ্নিক গতি ও বার্ষিক গতির মধ্যে পার্থক্য, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আহ্নিক গতি ও বার্ষিক গতির মধ্যে পার্থক্য, এটা আছে রায় মার্টিন সহায়িকায় 99 পৃষ্ঠায় 1 নম্বর। 1 নম্বর প্রশ্নে আছে, এই যে আহ্নিক গতি বা আবর্তন গতি, বার্ষিক গতি বা পরিক্রমণ গতি, যাই দিক একই হবে। প্রথমে সংজ্ঞা, আহ্নিক গতি কাকে বলে, তারপরে পরিক্রমণ বা বার্ষিক গতি কাকে বলে লিখতে হবে। তারপরে সময়কাল, আহ্নিক গতির সময় লাগে এই যে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা প্রায় 24 ঘন্টা। আর বার্ষিক গতির সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বা 365 দিন 6 ঘন্টা। অপর নাম, আবর্তন গতির অপর নাম আহ্নিক গতি, পরিক্রমণ গতির অপর নাম বার্ষিক গতি। যদি বার্ষিক গতি দেয় তাহলে লিখতে হবে বার্ষিক গতির অপর নাম পরিক্রমণ গতি, আর এদিকে যদি আহ্নিক গতি দেয় তাহলে লিখতে হবে আহ্নিক গতির অপর নাম আবর্তন গতি। ফলাফল, আবর্তন গতির ফলে পৃথিবীতে দিনরাত হয়, দিন রাত্রি হয় আবর্তন গতির ফলে। আর বার্ষিক গতির ফলে দিন রাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে ও ঋতু পরিবর্তন হয়। মেনলি ঋতু পরিবর্তন লিখলেও হবে, যে আবর্তন গতির ফলে দিন রাত্রি হয় আর বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয়। আহ্নিক গতির সময় গণনায় সুবিধা হয়, সময় গণনার সুবিধা হয়, আর বার্ষিক গতিতে হচ্ছে বছর গণনার সুবিধা হয়। 5-এর দাগের 3 নম্বর প্রশ্ন, ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলের সংক্ষিপ্ত বর্ণনা দাও। এটা উত্তরের পার্বত্য অঞ্চল রায় মার্টিনের টেক্সট বইও আছে 71 থেকে 72 নম্বর পৃষ্ঠায়। যাদের রায় মার্টিন নেই তারা বই থেকে পড়ে নেবে। 71 থেকে 72, আর যাদের সহায়িকা নেই তারা টেক্সট বই থেকে পড়তে পারো, বা এই সহায়িকা আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো পজ করে লিখে নেবে। 71 থেকে 72, এই যে উত্তরের পার্বত্য অঞ্চল, ভারতের একেবারে উত্তরে রয়েছে পার্বত্য অঞ্চল। এই অঞ্চলটি ভারতের উত্তর পশ্চিমে জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে উত্তর পূর্ব অরুণাচল প্রদেশ পর্যন্ত ধনুকের আকারে অবস্থান করেছে। হিমালয় ও কারাকোরাম হলো এখানকার প্রধান পর্বতশ্রেণী।
কারাকোরাম পর্বতের গডওয়েন অস্টিন ভারতের উচ্চতম পর্বতশ্রেণী, আবার পৃথিবীর দ্বিতীয়তম পর্বতশ্রেণী। এখানেই কিন্তু এই ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন অবস্থিত। এছাড়াও এই পার্বত্য অঞ্চলের কতগুলো গিরিপথ আছে, বানিহাল, জজিলা, নাথুলা। ভারতের উত্তর পার্বত্য অঞ্চলের সবথেকে উল্লেখযোগ্য পর্বতশ্রেণী হলো হিমালয়। হিমালয়ের উত্তর দিকে দক্ষিণে তিনটে সমান্তরাল পর্বতশ্রেণী দেখা যায়, যেটাকে বলা হয় হিমাদ্রি, হিমাচল আর শিবালিক। হিমাদ্রি, হিমাচল আর শিবালিক। এবার এই তিনটে পয়েন্টকে একটু ব্যাখ্যা করে লিখতে হবে। হিমাদ্রি পয়েন্ট করতে হবে, এই অংশের উচ্চতা সবচেয়ে বেশি। পর্বত শৃঙ্গগুলোতে সারা বছর বরফ জমে থাকে, যেহেতু সবারই ওপরে থাকে তাই ওখানে বরফ জমে থাকে। এই অংশে মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, ভারত ও নেপাল সীমান্তে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ। এরপরে হিমাচল পয়েন্ট করতে হবে। হিমাচল হিমাদ্রির দক্ষিণে অবস্থিত জম্মু ও কাশ্মীর রাজ্যের পীর পাঞ্জাল আর হিমাচল প্রদেশের ধওলাধর পর্বতশ্রেণী এই অংশে লক্ষ্য করা যায়। দার্জিলিং, মুসৌরি, মানালি, নৈনিতাল, সিমলার মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে বহু পর্যটক প্রতি বছর এই পাহাড়ি শহরগুলিতে বেড়াতে আসেন। তারপরে আসছে শিবালিক। হিমাচলের দক্ষিণে অবস্থিত শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে দুন বলে, যেমন দেরাদুন। এই দুন আর তরাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চল হলো তরাই। এই দুন আর তরাই এটুকুনি লিখলে হবে। তারপরে শেষে হিমালয় পার্বত্য অঞ্চল অসমতল হওয়ায় যাতায়াত ব্যবস্থা ভালো নয়। এছাড়া প্রচণ্ড ঠান্ডার জন্য বেঁচে থাকা খুব কষ্টকর। পাথুরে মাটির জন্য চাষবাস ভালো হয় না, ফলে এখানে মানুষের বসবাস তুলনামূলকভাবে কম। এটুকু লিখলেই হবে। এটা রায়মার্টিন সহায়িকায় 240 নম্বর পৃষ্ঠার 2 নম্বর প্রশ্নে আছে। 240 নম্বর পৃষ্ঠার 2 নম্বর প্রশ্ন। এই যে বইয়েরগুলো এখানে লেখা আছে। প্রথমে আছে অবস্থান, তারপরে পর্বতশ্রেণী। ওই পর্বতশ্রেণীর তিনটে ভাগ: হিমাচল, হিমাদ্রি, হিমালয়, হিমাদ্রি, হিমালয়, হিমাদ্রি, হিমাচল। তারপরে হচ্ছে শিবালিক, তারপরে এখানটাতে আছে কারাকোরাম। এই তো এখানে শেষ। এইরকম প্রশ্নবিচিত্রার সঠিক উত্তর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও তোমরা এই ক্লাসটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।